মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, আমি ওনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, অন্তত বডিটা খুঁজে পেতেন, দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন। উনি এসে বডি শুদ্ধা গায়েব করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার কি বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইচ্ছামি করতে পারে। ইলিয়াস আলীর ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত, একটা মানুষ কীভাবে এটা করতে পারে। এবং আপনারা যদি আয়না ঘরগুলো দেখেন, আই উইশ আপনাদের প্রত্যেকে যদি দেখাতে পারতাম। আমি যখন লন্ডনে থাকতাম তখন বাড়ি ভাড়া অনেক বেশি ছিল, আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়েতে থাকতাম, ইউজ করতাম সবাই। আমরা বলতাম যে কবরের মতো বাথরুম, মানে বেসিনটা সাইজ ছিল এইটুকু, এত ছোট বাথরুম। আমার মনে হলো এটা কোনো বাথরুম হতে পারে, এটা কীভাবে মানুষ বানায়। আয়না ঘরের যেই রুমে রাখতো দিনের পর দিন, সেটার পরিমাণ ওই বাথরুমেরও অর্ধেক। কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না, বসলে হাঁটু লেগে যেত। আপনি চিন্তা করতে পারেন, মানে আপনি যদি দেখেন না, মানে সহ্য করতে পারবেন না। লুটপাট। আমার তো বাইরের জিনিস দেখার দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না, আপনার মনে হতো সম্রাট আসছে কোনো আর কি, প্রোটোকল। আমি যে গল্প শুনতাম, আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো। প্রত্যেকটা হল থেকে যখন যেত, ছেলেদেরকে মানে কি বলবো, কৃতদাসের মতো করে নিয়ে যেত। এবং ধরেন জৌলক হল থেকে যারা যেত, তারা জৌলক হলের নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জৌলক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো যেতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমাকে একটু গল্পগুলো শোনেন, এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানি, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ভ্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে এরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর সে লয়ের ছেলে, আমি বললাম কী অবস্থা শোভন, তাকে বলেছে, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, বলে এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার আমি জানি না, মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি?